মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। অনুষ্টুপ মুখোশের ব্যাপারে জানতে ফোন করেছিল সমরবাবুকে। সোনালি এসেছে শুনে ওদের সবাইকে নিজের বাড়িতে ডিনারে ইনভাইট করলো। তাই শপিং সেরে ফিরেই সবাই অনুষ্টুপের ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। অনুষ্টুপ যেখানে থাকে সেটা একটা বাড়ি। ওর এক কলিগ বিদেশে আছে, তাই থাকতে দিয়েছে ওকে। সিমেন্টের কাঠামোর ওপর কাঠের দোতলা বাড়ি, সামনে বারান্দা, বাড়ির চারপাশে বাগান। বাগানের দেখাশোনা হয় না বোঝা যায়, কারণ আগাছা আর জঙ্গল ভর্তি। বড় বড় কয়েকটা গাছও আছে। বড় লোহার দরজা খুলে মুড়ি বেছানো পথ দিয়ে বাড়ি অব্দি আসতে হয়। অনুষ্টুপের ঘরটা দোতলায়। নিচের ঘরে এক কাপল থাকেন। তারাও অনুষ্টুপের সেই কলিগের বন্ধু, এখানে বেড়াতে এসেছে। মেয়েটির নাম রিয়া গোমস, ছেলেটির নাম কৌশিক ব্যানার্জি। অনুষ্টুপ তাদেরকেও ডিনারে ইনভাইট করেছিল। রিয়া আর কৌশিক দুজনেই গল্প করতে খুব ভালোবাসে। ওদের সাথে বেশ আড্ডা জমে উঠল সবার। রিয়া একটা পাবলিকেশন হাউসে কাজ করে, কৌশিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপাতত 3 বছরের জন্য থাইল্যান্ডে আছে। কয়েকদিনের ছুটি নিয়ে দুজনেই চলে এসেছে সিকিমে। কিছুক্ষণ গল্প করার পর মুখোশের প্রসঙ্গ উঠল। ওরা অনুষ্টুপের মুখে এর আগেই কিছুটা শুনেছে, এখন বাকিটা শুনল। কৌশিক বলল, এইরকম থ্রিলিং ব্যাপার তো গল্পের বইতে পড়তাম, আপনারা একেবারে লাইভ এক্সপিরিয়েন্স করছেন। রিয়া বলল, যাই বলুন, ওই উইলসন চরিত্রটাকে কিন্তু আমার ভালো লাগছে না। আমায় কাজের জন্য মাঝে মাঝেই দিল্লি যেতে হয়। ওখানে এরকম অনেক গল্প শুনেছি জানেন। ট্যুরিস্ট সেজে আসে ওরা। লোকাল আর্ট স্মাগলারদের সাথে এদের ভালো সম্পর্ক। ওদের কাজ হলো বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে স্মাগলারদের যোগাযোগ করিয়ে দেয়া। কমিশন হিসেবে টাকার একটা মোটা অংশ এরাও পকেটে পড়ে। সোনালি বললেন, হ্যাঁ, ওর সাথে কয়েক মিনিটের আলাপ, তারপরে যেচে পড়ে হোটেলে চলে আসাটাও আমার ভালো লাগছে না। তোমরাই বা ওর সামনে এসব বলতে গেলে কেন কে জানে। আরে কাকিমা, তখন কি আর বুঝেছি কেউ ওখানে চুরি করার মতলবে এসেছে? তখন তো এটাও জানতাম না যে মুখোশটার সাথে টাকা পয়সার আদৌ কোনো সম্পর্ক আছে। কৌশিক বলে, জানেন তো, আমরা ভাবছি তিব্বতীদের মধ্যে বা বৌদ্ধ উপাসকদের মধ্যে একটা প্রচণ্ড গোপনীয়তা আছে। তেমন আবার থাইরা অনেকেই ভাবে ভারতীয়রা সবাই তন্ত্রমন্ত্র জানে। রাম নিয়ে দুদেশের মধ্যে একটা ঝামেলা আছে। ওরা মনে করে রামের জন্ম থাইল্যান্ডে। ওদের রাজা যেখানে থাকে সেই জায়গাটার সঙ্গে অযোধ্যা নামটার না খুব মিল আছে। আর সেই রাজাদের সবার নামই রাম দিয়ে শুরু। ওদের রামায়ণটা একটু পড়ে দেখবেন, হনুমানের চরিত্রটা সবচেয়ে মজার। গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল। তারপর ডিনার সেরে ওরা বেরিয়ে পড়ল। বেরোনোর সময় সমরবাবুর সাথে কথা বলছিল অনুষ্টুপ। এই ফাঁকে প্রয়াস একবার বাড়িটার চারপাশ চক্কর মারল। বাগানের একটা জায়গায় চোখ আটকে গেল ওর। গাছগুলো কেমন দুমড়ে মুচড়ে গেছে। নিশ্চয়ই মানুষের পায়ের চাপে হয়েছে এটা। এই জায়গায় পাঁচিলটাও বেশ নিচু, যে কেউ চাইলেই ঢুকে পড়তে পারে। কিন্তু এখান দিয়ে ঢুকলো কে? চোর এসেছিল কি? কিন্তু অনুষ্টুপ বাবু বা রিয়া আর কৌশিক তারাও তো কিছু বললো না। তারা কি তবে জানে না চুরি হয়েছে, নাকি অন্য কারণে এখানে কেউ এসেছিল? এই ঝোপঝাড়ের মধ্যে কার কি কাজ থাকতে পারে? এমন সময় সমরবাবু ডাকলেন, প্রয়াস, চলে এসো। প্রয়াসের আর ইনভেস্টিগেট করা হলো না, ফিরেই আসতে হলো। বাড়িতে এসে প্রয়াসের মনে হলো ঘটনাগুলো একটু জোড়া লাগানো দরকার। যে ভাবনার জালটা ও কিছুদিন আগে বুনছিল সেটা সমরবাবুকে পুলিশ নিয়ে যাওয়ার পর ছিঁড়ে গেছে। ওর তখন চোখ পড়লো টুপিটার দিকে। ভালো করে ওটা দেখা হয়নি তখন। তার থেকে কম দামে একটা নতুন টুপি পাওয়া যেত। ভেতরে ছোট ছোট চুলের কুচিও আটকে আছে। সেইটা দেখতে পেয়ে টুপিটাকে সাবধানে প্যাকেটে মুড়ে রাখলো প্রয়াস। লোকটা যদি কোনো অপরাধ করে আর পুলিশ তাকে ধরতে পারে, তবে এই চুল একটা এভিডেন্স হবে। সেদিন রাতে আবার একটা স্বপ্ন দেখলো মৌবনী। গ্যাংটকে যে স্বপ্নটা দেখেছিল প্রায় সেরকম। এখানে সেই মহিলার মুখে মুখোশটা আর নেই, তবু তার মুখটা দেখা যাচ্ছে না। দুহাত দিয়ে মুখটা ঢেকে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আজ আর সমুদ্র নেই,
একটা চারদিক বন্ধ ঘর। মহিলাকে কাঁদতে দেখে বড় মায়া হলো মৌবনী। মৌবনী তার পিঠে হাত রাখতেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লেন তিনি। পরের দিন গুরুদাম্বার লেক যাওয়ার কথা ছিল ওদের। তারপরের দিন রাবাংলা, তারপর গ্যাংটক হয়ে এনজেপিতে নেমে যাওয়া। তবে এখন এত তাড়াতাড়ি ফেরা হবে না সেটা পরিষ্কার। তাই সমরবাবু ছুটি বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছেন ইউনিভার্সিটিতে। বাকিরা তো এখন ঝাড় হাত পা, ওদের ফেরার কোনো তাড়াই নেই। শ্রেয়সীর শুধু একটু মায়ের জন্য মন কেমন করছিল। প্রধানবাবুর হোমস্টেতেও ওদের থাকার মেয়াদ বাড়াতে হবে। সেই বিষয়ে কথা বলতেই ওরা পরের দিন সকাল সকাল অজিতবাবুর দোকানে চলে এলো। সেখানে তখন উইলসন আর অনেক উপস্থিত। উইলসন ওদেরকে দেখেই মৌবনীকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং সানশাইন। মৌবনী পাত্তা না দিয়ে নিজের মতো জিনিসপত্র দেখছিল। প্রয়াস আজ অনেকদিন পর আঁকার খাতা আর পেন নিয়ে এসেছে। ইচ্ছে আছে এই ছোট্ট অ্যান্টিকের দোকানটার একটা স্কেচ করার। ও ওর মতো একটা চেয়ারে বসে পড়ল। উইলসন মৌবনীর পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, তোমার চোখে একটা জিজ্ঞাসা আছে জানো তো? মানে? জিজ্ঞেস করে মৌবনী। আমার মনে হয় সভ্যতার শুরুর দিন থেকে তোমার জন্ম, বলে উইলসন। কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না, বলে মৌবনী। আসলে মিশরের গুহায় না আঁকা থাকে তাদের দেবদেবীদের ছবি, রহস্যময় নারী মূর্তি। আবার ইনকাদের পাথরে খোদাই করা ছবিগুলো যদি দেখো, দেখতে পাবে অপরূপ সৌন্দর্যের প্রতীক। তুমি তো সত্যজিৎ রায়ের দেশের লোক। বিউটি অফ দি এভরিডে কে যিনি পর্দায় দেখাতেন, তুমি বলে সেই রকম সুন্দর। মৌবনীর এসব শুনতে ভীষণ বিরক্ত লাগছিল। ও উইলসনকে দাবড়ে বলল, আপনি কি সবসময় এরকম কথা বলেন? নাকি আজ আমার রূপের বাহার আপনার মাথা ঘুরিয়ে দিয়েছে? তুমি আমায় ভুল বুঝছো। আমি মেক্সিকো থেকে ইরান, গুয়াতেমালা থেকে মঙ্গোলিয়া অনেক নারী দেখেছি, তোমার মতো আর কাউকে দেখিনি, বলে উইলসন। আর এরকম ডায়লগ নিশ্চয়ই তাদের সবাইকেই দিয়ে বেরিয়েছেন, বলে মৌবনী। না মৌবনী, দি এক্সোটিক ইন্ডিয়ান, এ আমি কখনোই ভুলব না। এই বলে একটু দূরে সরে যায় উইলসন। মৌবনী হাঁপ ছেড়ে বাঁচে। বাবা, একটা লোকের পাল্লায় পড়া গেছে বটে। এর মধ্যে সমরবাবু আর অজিতবাবুর কথাবার্তা হয়ে গেছে। অজিতবাবু বললেন, একদম চিন্তা করবেন না, মাইকেল আমার কাছের লোক, ও সব ব্যবস্থা করে দেবে। আর আমার জন্য আপনাকে এতটা হেনস্থা হতে হলো, ভাবতেই লজ্জা করছে। এইটুকু তো করতেই হয়। প্রয়াসের আঁকাও প্রায় শেষ পথে। এরপর হোটেলের পথ ধরল ওরা। সেদিন দুপুর দুপুর মৌবনীরা বেরিয়ে পড়ল রাবাংলার দিকে। 5 ঘন্টার জার্নি, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। ওখানেই তার পরের দিনটা থেকে আবার লাচেন ফিরে যাওয়া হবে। অনুষ্টুপ ওদের সঙ্গে আসতে পারেনি, কারণ ওর ছুটি শেষ। ওকে ফিরে যেতে হয়েছে গ্যাংটক। অর্ঘ্যকমলবাবু আসেননি, তিনি ঘুরতে গেছেন লাচুং। অবশ্য বলে গেছেন যে 2 দিন পরেই ফিরে আসবেন লাচেনে। শ্রেয়সীর তাই মনটা একটু খারাপ। গাড়ির জানলায় মাথা ঠেকিয়ে মুখ ভার করে বসে গেছে। ওরা যাবে শুনে আবার উইলসন জুড়ে গেছে ওদের সঙ্গে। এখন আবার সাথে আছে অনিক। ওরা দুজনেই উইলসনের গাড়িতে। যেতে যেতে সমরবাবু বললেন, তিনি মুখোশের মানেটা আরেকটু বের করতে পেরেছেন। যে জিনিসটার কথা বলা হচ্ছে সেটাই সিকিমেই কোথাও লুকানো আছে, তাতে সন্দেহ নেই। যিনি লিখছেন তিনি যেহেতু বৌদ্ধ, তাই সমরবাবুর বিশ্বাস জিনিসটা কোনো একটা মোনাস্ট্রিতে লুকানো আছে। কিন্তু সিকিমে প্রচুর মোনাস্ট্রি চারিদিকে ছড়িয়ে রয়েছে, কিন্তু কোন মোনাস্ট্রির কথা এখানে বলা হচ্ছে সেটা বের করা বেশ কঠিন। তার ওপর কোনো মোনাস্ট্রির উপাসক তাদেরকে সেখানে ঢুকে তদন্ত করতে দেবেন কিনা সেটাও একটা প্রশ্ন। আর একটা ইন্টারেস্টিং কথা জানা যায় মুখোশটা থেকে। একটা কথা সেখানে লেখা আছে, যার বাংলা মানে করলে দাঁড়ায় সঠিক মুখ।
এবং এই সঠিক মুখই একমাত্র পারবে এই সম্পদ খুঁজে বার করতে। একমাত্র সঠিক মুখের অধিকার থাকবে তাতে। সমরবাবু বললেন, আমার মনে হচ্ছে কোনো বাঙালি ভদ্রলোক জিনিসটা নিয়ে সিকিমে চলে আসেন, তারপর এখানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি বাংলায় কিছু একটা কুকর্ম করেছিলেন, হয়তো তারপর তার অনুশোচনা হয়, তাই একরকম প্রায়শ্চিত্ত করতেই তিনি সমাজের থেকে অনেক দূরে এক মোনাস্ট্রিতে আশ্রয় নেন। তার মনে হয় এই সম্পদ ভোগ করায় তার কোনো অধিকার নেই, তাই সেটা আসলে যাদের ছিল তাদের ফিরিয়ে দিতেই এত কাণ্ড। শ্রেয়সী জিজ্ঞেস করে, এই সঠিক মুখ বলতে আসলে ঠিক কি বোঝাতে চাইছেন ভদ্রলোক? সমরবাবু বলেন, আমার মনে হয় এই সঠিক মুখ হচ্ছে মুখোশের আসল মালিক। তার মানে এই মুখোশটা অনেকদিন অজিতবাবুর পরিবারের কাছে ছিল, কিন্তু এটা তাদের নয়। তার মানে মুখোশের কথা যদি সত্যি হয়, তবে তিনি সেই সম্পদের অধিকারী নয়। আরে আমরাও তো তাহলে খুঁজে পাবো না। এ কি অদ্ভুত কথা, বলে প্রয়াস। একটা কথা ভেবে দেখ, যে মুখোশটা চুরি করলো হিসেব মতো তারও পাওয়ার কথা নয়, কিন্তু এই গোটাটা হবে কিভাবে? মুখোশ তো ছিল অজিতবাবুর কাছে, তার হাত থেকে সেইটা আসল মালিক অব্দি পৌঁছবে কি করে? সেই ব্যবস্থা তো করে যাননি ভদ্রলোক। এইবার আমারও মনে হচ্ছে ব্যাপারটা হয়তো বোগাস, বলে মৌবনি। এর মধ্যেই চা খাওয়ার জন্য দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়েছে ডেভিড। পিছনে দাঁড়িয়েছে উইলসনের গাড়িও। কাঁচের গ্লাসে গরম চায়ে চুমুক দিয়ে সমরবাবু বললেন, হতেও পারে যে আসল দাবিদারের সঙ্গে যোগাযোগ হয়ে গেল অজিতবাবুর। ইতিহাসে এরকম অনেক কোইন্সিডেন্স আছে যা পৃথিবীটাই বদলে দিয়েছে। প্রয়াস বলে, কোইন্সিডেন্সের কথাই যখন উঠলো তখন এটাও কি কোইন্সিডেন্স? পেছনে একবার দেখো। সবাই পেছনে ঘুরে দেখতে পায় একটু দূরেই একটা টেবিলে বসে চা খাচ্ছে রিয়া আর কৌশিক। ওরা তখনও সমরবাবুদের দেখতে পায়। মৌবনি চেঁচিয়ে ডাকলো ওদের, আরে আপনাদের তো দেখতেই পাইনি, আপনারাও কিরা বাংলা? জিজ্ঞেস করে কৌশিক। হ্যাঁ, কিরকম আবার দেখা হয়ে গেল? বলেন সমরবাবু। বেশ, ওখানে গিয়ে তাহলে একসাথেই ঘোরা যাবে, বলে রিয়া। ওরা যখন রাবাংলা পৌঁছলো তখন প্রায় 8:30 বাজে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ওরা বেরিয়ে পড়লো খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে মৌবনি আর প্রয়াস ঠিক করলো ওরা একটু হাঁটবে। সমরবাবু ফিরে গেলেন হোটেলে। শ্রেয়সীর কিছুই ভালো লাগছিল না, ও তাই সমরবাবুর সাথেই ফিরে গেল। হাঁটতে হাঁটতে প্রয়াস মৌবনিকে জিজ্ঞেস করলো, তুই কি বুঝছিস? আসল মালিকই শুধু খুঁজে পাবে এইটা কিভাবে ঠিক করলেন ভদ্রলোক? মৌবনি বলল, তখন তো নিশ্চয়ই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উনি কোনো ব্যবস্থা করে যেতে পারেননি। মন্ত্রতন্ত্র কিছু করেছেন কি? দূর, ওসব না। যে লোকটা এত বুদ্ধি করে জিনিসটা লুকিয়ে সেটা খুঁজে পাওয়ার সংকেত লিখে গেছেন, সে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন, বলে প্রয়াস। এমন সময় হঠাৎ ভূতের মতো একটা লোক কোথা থেকে এসে ওদের রাস্তা আটকে দাঁড়ালো। ভয় পেয়ে ওরা পিছিয়ে দাঁড়ালো লোকটার থেকে। লোকটা একটা কালো জ্যাকেট পরে আছে, মাথার টুপিটায় মুখ ঢেকে গেছে। মৌবনি কড়া গলায় বলে উঠল, আপ কাউন? লোকটা মাথার টুপিটা খুলতেই চমকে উঠল দুজন। আরে এই তো সেই লোকটা যে লাচেনে পিছু নিয়েছিল ওদের। মৌবনি আবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তার উপর, অনেক কষ্ট করে ওকে আটকালো প্রয়াস। তারপর হিন্দিতে জিজ্ঞেস করলো, আপনার কি চাই? সেই লাচেন থেকে আমাদের পিছু নিয়েছেন কেন? একবার তো মার খেয়েছিলেন, আবার এসেছেন? লোকটা উত্তর দিল, আমার নাম রিনচেন লেপচা, আমি লাচেনেই থাকি, আপনাদের সাথে আমার কথা আছে। বলুন কি কথা? জিজ্ঞেস করে প্রয়াস। এখানে না, আরেকটু এগিয়ে গিয়ে একটা খাবারের দোকান আছে, আমার সারাদিন কিছু খাওয়া হয়নি, ওখানে গিয়ে কথা বলি, বলে রিনচেন। দোকানে ঢুকে খাবার অর্ডার দিয়ে ওদের সাথে এসে বসলো রিনচেন। তারপর শুরু করলো ওর কথা। আমি অজিতবাবুকে চিনি, আর ওই মুখোশটার কথাও জানি। সেদিন ওই চুরিটা হয়েছে সেই খবর এসেছে আমার কাছে। মাইকেল আমার মামাতো ভাই। মুখোশটার কথা আপনি জানলেন কিভাবে? জিজ্ঞেস করে মৌবনি। সেইটাই বলছি, আমার পূর্বপুরুষরা প্রায় সবাই কাজ করেছে লাচেন মোনাস্ট্রিতে। আমাদের কাজ ছিল গোটা মোনাস্ট্রি পরিষ্কার করা। আমাদের পরিবারে অনেক দিন ধরেই এই গল্প চলে আসছে যে মোনাস্ট্রিতে কিছু লুকোনো আছে।
এক বাঙালি লামা অনেক সম্পত্তি লুকিয়ে রেখেছেন সেখানে। আমরা গরিব মানুষ, আমরা এইসবের শুধু গল্পই শুনেছি। আসল ব্যাপারটা কি সেটা খুঁজে দেখার ক্ষমতা আমাদের ছিল না। তারপর হঠাৎ একদিন এলেন অজিতবাবু। তাকে বোধহয় মাইকেল এই গল্প শুনিয়েছিলেন। তিনি মাইকেলের কাছে আমার খোঁজ পান। তারপর একদিন দেখা করতে এসেছিলেন। আপনাদের যা বললাম ওনাকেও তাই বলেছিলাম। উনি আমাকে খোঁজ নিতে বলেছিলেন মোনাস্ট্রিতে। তারপরে মুখোশটাও দেখিয়েছিলেন। আমি অবশ্য বিশেষ সাহায্য করতে পারিনি। তারপরেই উনি মাইকেলের থেকে ঘর ভাড়া নিয়ে ওই দোকানটা করলেন। সেসব বুঝলাম, কিন্তু এগুলো আমাদের বলছো কেন? জিজ্ঞেস করে প্রয়াস। কারণ আমি শুনেছি আপনারা ওই মুখোশটার মানে খুঁজে বের করার চেষ্টা করছেন। আমি বলবো এটা করবেন না। আমি গল্প শুনেছি ওই সম্পত্তি নাকি অভিশপ্ত। লামারাও জানেন না জিনিসটা কোথায় আছে। একজন নাকি খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু মারা গিয়েছেন। আপনাদেরও পুলিশ ধরেছিল বলে শুনেছি। এরকম অনেক ঝামেলা হবে, তাই এসব না করে ফিরে যান বলে থামলো রিনচেন। গোটাটা শুনে গায়ে কাঁটা দিচ্ছিল প্রয়াসের, কিন্তু মুখে বলল, এইটা বলার জন্য আপনি সেই দিনকে ওরকম পিছু নিয়েছিলেন কেন? আর এখন এত দূরেই বা এসেছেন কেন? কারণ আপনাদেরকে একথা বললে আমার বিপদ হতে পারে, তাই আড়ালে বলবো ভাবছিলাম। আপনারা যে আমায় দেখতে পেয়েছেন সেটা বুঝতে পারিনি। তারপর এখানে আসছেন শুনে আমিও চলে এলাম, কারণ কথাগুলো বলতেই হতো। আমি আবারও আপনাদের সাবধান করছি, এগুলোর মধ্যে জড়াবেন না, ফিরে যান। বেশ, আমাদের মনে থাকবে, চলি বলে উঠে পড়ে মৌবনি। হোটেলের দিকে ফিরতে ফিরতে মৌবনি বলে, তাহলে যে মোনাস্ট্রির কথা বলছিল বাবা, সেটা কি লাচেন মোনাস্ট্রি? প্রয়াস বলে, এই লোকটার কথা শুনে তো সেরকমই মনে হচ্ছিল, কিন্তু অজিতবাবু আমাদের সামনে এমন ভাব করলেন যেন মুখোশটার ব্যাপারে উনি খুব একটা ইন্টারেস্টেড নন। সম্পত্তিটা পেলেও হয়, না পেলেও হয় গোছের একটা ব্যাপার। খুব জটিল ব্যাপার হয়ে যাচ্ছে মৌবনি। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।